আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ান এক ভয়ঙ্কর গ্রামে হান্দিনী নামের এক মেয়ে ভয়ঙ্কর এক জিনের সাথে চুক্তি করে। এর ফলে ওই জিনটি সাপরূপে ওই মেয়েটির ভিতরে এসে গ্রামের পুরুষদেরকে মারতে শুরু করে। আর পুরুষদেরকে খুন করার বদলে হান্দিনী পেতে চলেছিল অফুরন্ত অর্থ সম্পদ। তবে কোনো জিনের সাথে এমন চুক্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখবো আজকের এই গল্পে, যার নাম হলো পাকুতানা চাওয়া। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা জঙ্গলের ভিতর দিয়ে রাতের অন্ধকারে দুইটা মেয়েকে ঘোড়ার গাড়িতে করে কোথাও যেতে দেখতে পাই। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা গুহার মতো স্থানে আসে, যেখানে একটা লোক আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো ভালো কাজের ধারে কাছেই নেই। হতে পারে সে কোনো শয়তান অথবা জিনের পূজারী। সে এখানে মেয়ে দুটিকে বলে আগে ভালো করে উজু করে আসতে, যা শুনে মেয়ে দুটি সেই গুহা থেকে বেরিয়ে আসে। আমরা তখন দেখতে পাই সেখানে রয়েছে বড় বড় বট গাছ, সেই সাথে অসংখ্য সাপে ভরা একটা পুকুর। তারা দুজনে এই ভয়ানক পুকুর থেকে পানি নিয়ে উজু করে। এরপর চলে আসে ওই লোকটির সামনে। লোকটি তখন তাদেরকে গোলাপ জল দিয়ে গোসল করিয়ে দেয়, আর এরপর তাদের দুজনের মধ্য থেকে একটা মেয়েকে সে বেছে নেয়। তখন আমরা সেখানে একটা সাপকে জিন রূপে দেখতে পাই। মূলত এখানে যে সাপগুলো ছিল সবগুলোই ছিল জিন। এরপর এই দুই মেয়ে থেকে যাকে বেছে নেওয়া হয়েছিল তার নাম হলো হান্দিনী। তাকে বেছে নেওয়ায় সে এখানে একাই এই ভয়ঙ্কর পুকুরে নেমে পড়ে। এরপর সেখান থেকে গোসল করে ওঠা মাত্রই তার চোখে মুখে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখে বোঝাই যাচ্ছিল সে যে কাজে এসেছে সেটা সম্পূর্ণ হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। তখন গ্রামের মধ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, যেখানে আমরা ইন্দোনেশিয়ান এক ঐতিহ্যবাহী নাচের দৃশ্য দেখতে পাই, যেটাকে ইন্দোনেশিয়ায় সিংডেন নাচ বলা হয়। আর এই নাচের মধ্যে প্রথমেই ছিল হান্দিনী। সে এখানে পুরুষদেরকে আনন্দ দেওয়ার জন্যই নাচছিল। পরপুরুষদের সামনে এভাবে নাচতে দেখে হান্দিনীর মেয়ে সেটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তাই তো এক পর্যায়ে সে কাঁদতে কাঁদতে এই অনুষ্ঠান থেকেই চলে যায়। তখন পাশের একটা দোকানে কিছু লোক বসে কথাবার্তা বলছিল। সেখানে গ্রামের প্রধানও বসেছিল। এখানে তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি গ্রামের অনেকেই বিধবা হান্দিনীকে পতিতার দৃষ্টিতে দেখত, কিন্তু তার সামনে কেউই এ ব্যাপারে কিছু বলতো না। কিন্তু তার অগোচরে একথা নিয়ে অনেক কানাঘুষা হতো। যদিও গ্রাম প্রধান এখানে বলে হান্দিনী এখানে সিংডেন নাচ নাচছে, এটা তাদের ঐতিহ্য, আর যে পুরুষেরা এটা উপভোগ করছে সেটা তাদের সমস্যা। হান্দিনী তাদের ঐতিহ্য ধরে রেখেছে। তখন জারু নামের একজন এই কথার প্রতিবাদ করে। তার মতে হান্দিনী তো কোনো ভালো মেয়ের কাতারেই পড়ে না। শুধুমাত্র জারুই নয়, বরং গ্রামের অনেকেই হান্দিনীকে মনে মনে অনেক ঘৃণা করত। এখন ওই নাচ চলাকালীন সময়ে আমরা একটা দৃশ্য দেখতে পাই, যেখানে একটা লোক কোনো মতে পালানোর চেষ্টা করছিল। তার পিছনে তাড়া করছিল এক ভয়ঙ্কর বিশাল আকৃতির সাপ। মুহূর্তের মধ্যে সাপটি তাকে পেঁচিয়ে মেরে ফেলে। তখন আমরা দেখতে পাই সেখানে ওই জিনটি চলে এসেছিল, যে জিনটি হান্দিনীকে বেছে নিয়েছিল। তাহলে কি এই খুনের পিছনে কোনোভাবে হান্দিনী জড়িত? সেটার উত্তর তো আমরা সামনেই জানতে পারবো। আপাতত পরের দিন সকালে হান্দিনীকে বাজারে দেখে সবাই কি যেন বলাবলি করছিল, কেননা গতকাল রাতে যে সাপটি লোকটিকে মেরেছিল অর্থাৎ মিস্টার কোজনো, সে প্রায়ই হান্দিনীর বাড়িতে যাওয়া আসা করত। সকলের ধারণা কাল রাতেও কোজনো হান্দিনীর সাথেই ছিল, আর এরপরেই তার হয়তোবা মৃত্যু হয়েছে। সকলে মনে করছিল হয়তোবা হান্দিনী এর পিছনে দায়ী, কিন্তু হান্দিনী এখানে এমন ভাব করে যেন মিস্টার কোজনোর মৃত্যুর ব্যাপারে সে জানেই না। অন্যদিকে আমরা মিস্টার কোজনোর জানাজার গোসলের দৃশ্য দেখতে পাই, যেখানে তার লাশের এমন ভয়ঙ্কর রূপ দেখে সকলের যেন আত্মা কেঁপে ওঠে। যেখানে মিস্টার কোজনোর স্ত্রী রাতি উপস্থিত ছিল, সেই সাথে সেখানে উপস্থিত ছিল হান্দিনীর মেয়ে নিগ্রুম। নিগ্রুম এখানে তার কাজিন শান্তির সাথে এসেছিল, কিন্তু সেখানে থাকা মহিলারা তাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। মূলত তারা হান্দিনী এবং মিস্টার কোজনোকে নিয়েই আজে বাজে কথা বলছিল। যে কথাগুলো যেমন নিগ্রুম শুনতে পারছিল, ঠিক তেমনি কোজনোর স্ত্রী রাতিও শুনতে পাচ্ছিল। তাদের দুজনেরই এসব কথাবার্তা একদমই ভালো লাগছিল না। এক পর্যায়ে এসব আজে বাজে কথা সহ্য করতে না পেরে নিগ্রুম সেখান থেকে উঠে চলে যায়। তখন বাইরে আমরা কয়েকজন লোককে দেখতে পাই, যারা কিনা পরিকল্পনা করছিল হান্দিনীর বাড়িতে আক্রমণ করার জন্য। এরপর তারা যখন হান্দিনীর বাড়িতে এসে চিল্লাচিল্লি করতে থাকে, তখন হান্দিনী বাইরে থেকে বাড়িতে আসে। লোকগুলো এখানে হান্দিনীকে ভয় দেখানোর চেষ্টা করে, সেই সাথে তারা আজে বাজে কথাও বলতে থাকে, কিন্তু তাতেও হান্দিনী এখানে কোনো রকম ভয় পাচ্ছিল না। এরই মধ্যে সেখানে নিগ্রুম সেই সাথে শান্তিও চলে আসে। এই লোকগুলোকে মূলত হান্দিনীর কাছে পাঠিয়েছিল কোজনোর কিছু কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য, যেগুলো কোজনো গত রাতে এখানে নিয়ে এসেছিল। এরপর হান্দিনী বাইরে নিগ্রুম এবং শান্তিকে দাঁড় করিয়ে রেখে ভিতরে যায়। কিছুক্ষণ পর সে একটা সুটকেস নিয়ে বাইরে আসে, যেটা মিস্টার কোজনোর সুটকেস ছিল। সে এটা ওই লোকগুলোর সামনে ফেলে দেয় এবং বলে এটা বাদে তার কাছে আর কিছুই নেই। তাই তারা যেন দ্বিতীয়বার তাকে আর বিরক্ত করতে না আসে। এই লোকগুলোকে মূলত মিস্টার কোজনোর স্ত্রী রাতি পাঠিয়েছিল।
সে আসলে জানতে চাইছিল যে তার স্বামীকে আসলে খুন কে করেছে। এ ব্যাপারে তার বোন তাকে সাহায্য করছিল। এছাড়াও তাকে সাহায্য করছিল জারু। যদিও জারু তাকে নিজ থেকে সাহায্য করতে এসেছিল, তবে রাতির দরকার ছিল এমন কাউকে যে কিনা সরাসরি গিয়ে হান্দিনীর মুখ থেকে সবকিছু বের করতে পারবে। এ কাজ জারু করতে পারবে না, কারণ জারু হান্দিনীকে ঘৃণা করত। আর এই ব্যাপারটা হান্দিনী নিজেও জানতো। আর জারু সব সময় হান্দিনীর ক্ষতিই চাইতো। অন্যদিকে হান্দিনীকে আমরা দেখতে পাই যে কিনা এক বিশেষ প্রকারের ফুল খাচ্ছিল। তাকে এইভাবে দেখতে তার মেয়ে নিগ্রুম একদমই পছন্দ করত না। তাকে এইভাবে সবসময় নিজেকে আকর্ষণীয় রাখা এবং পুরুষদের সামনে নিজেকে আকৃষ্ট করার চেষ্টা, এইসব কিছু নিগ্রুম একদম পছন্দ করত না। মানুষেরা তাদেরকে যে চোখে দেখে এবং তাদের ব্যাপারে যা কিছু বলে, এইসব কিছু তার একদমই ভালো লাগতো না। তবে হান্দিনীর চোখে একটু লজ্জা ছিল না। তার মতে সে এমন কিছু করেই না। মানুষ যা বলে বলুক, তাতে হান্দিনীর কিছু যায় আসে না। একথার উত্তরে নিগ্রুম বলে তাহলে যেন সে সবকিছু খুলে বলে, যে তার মা কি কাজ করে, কিভাবে সে টাকা রোজগার করে এবং সবকিছু যা যা প্রশ্ন তার মনে আছে। কেননা সবকিছু না জানার কারণে, সেই সাথে গ্রামের মানুষের আজে বাজে কথার কারণে তার মনের ভিতর দিয়ে বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। এমনকি সে তো এটাও জানতো না যে তার বাবা আসলে কে। মেয়ের মনে এত প্রশ্ন থাকলেও হান্দিনীর মনে তো এইসব নিয়ে কোনো ভাবনাই ছিল না। তখন হান্দিনী বলে সে যেন এইসব কিছু নিয়ে এত বেশি চিন্তা না করে এবং যা কিছু হোক সেগুলো যেন কারো কাছে শেয়ার না করে, এমনকি তার কাজিন শান্তির সাথেও না। একথা বলে সে নিগ্রুমকে ওই ঘর থেকে চলে যেতে বলে। নিগ্রুমও রাগ দেখিয়ে সেই ঘর থেকে চলে যায়। এইসব কথা ভাবতে ভাবতে নিগ্রুমের ওই রাতে ঘুম আসছিল না। এমন সময় সে বাইরে থেকে তার মায়ের ডাক শুনতে পায়। তার মায়ের ডাকে সাড়া দিয়ে সে আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়। তখন সে তার সামনে তার মাকে দেখতে পায়, কিন্তু পর মুহূর্তে তার মা রূপ নেয় এক ভয়ঙ্কর জিনে। এমন দৃশ্য দেখে নিগ্রুম এত বেশি ভয় পেয়ে যায় যে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পরের দিন সকালে আমরা হান্দিনী এবং সারির কিছু কর্মচারীকে কথাবার্তা বলতে দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি তাদের বিজনেস খুব একটা ভালো যাচ্ছিল না। এমনকি এবার তো হান্দিনী তাদেরকে বেতন দিতেও অনেক দেরি করেছিল। এর মাঝে আবার নতুন একজন ছেলে তাদের কাজে জয়েন করেছিল। এ ব্যাপারেই তারা কথা বলছিল। এমন সময় নিগ্রুম লক্ষ্য করে হান্দিনী এবং সারি একসাথে বসে কথা বলছে। তাই সে শোনার চেষ্টা করে যে আসলে তাদের বিজনেসের কি অবস্থা। তবে হান্দিনী তাকে দেখে ফেলা মাত্রই সে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা সেখান থেকে জানতে পারি হান্দিনী এবং সারি মিস্টার কোজনুর ব্যাপারেই কথা বলছিল। এখানেই আসে সবচেয়ে বড় একটা টুইস্ট। আসলে মিস্টার কোজনুর মৃত্যু হান্দিনীর কারণেই হয়েছিল। হান্দিনী এবং সারি মিলেই তাকে বলি দিয়েছিল, তাও আবার কানজিং নামের ওই জিনের খুশির জন্য। মূলত গল্পের প্রথমে দেখানো ওই ঘটনার মাধ্যমে ওই জিন তাদেরকে ব্যবসায় সফলতা তো দিয়েছিল, তবে এর বিনিময়ে হান্দিনীকে কিছুদিন পর পর একটা বলির ব্যবস্থা করতে হতো। এমনকি এটা বেশ কিছু বছর ধরেই চলে আসছিল। তবে এইবার তারা যে বলিগুলো দিচ্ছে সেগুলো ওই জিনের কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। এমনকি মিস্টার কোজনুর মৃত্যুর পরেও ওই জিন শান্ত হয় না। তাদের ব্যবসায় কোনো উন্নতিও হচ্ছে না। দিন দিন তাদের ব্যবসা শুধু অবনতির দিকেই যাচ্ছে। এইসব দেখে হান্দিনী অনেক বেশি উদাসীন ছিল, কারণ সে তার সবটুকু দিয়েই চেষ্টা করছিল ওই জিনকে খুশি করার। এদিকে তাদের হাতেও বেশি সময় ছিল না। নির্দিষ্ট সময়ের আগে যদি বলি দিতে না পারে তাহলে তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওই সময় অন্যদিকে আমরা নিগ্রুমকে দেখতে পাই, যে কিনা একা একা সাইকেলে করে কোথাও যাচ্ছিল। তবে পথে তার জন্য অপেক্ষা করছিল জারু। নিগ্রুমকে যেতে দেখে জারু তার পথ আটকায় এবং জিজ্ঞেস করে হান্দিনী কোজনুর সাথে মিলে কি কাজ করছিল, বা কোজনু তাকে কোনো কিছু দিয়েছে কিনা। জারু এইসব কিছু হান্দিনীর সাথে শত্রুতার কারণে এবং রাতের কথা মতো করছিল। তার এইসব প্রশ্ন শুনে নিগ্রুম নিজেই অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল। এর উত্তরে নিগ্রুম জানায় তার মা বিজনেসের কারণেই কোজনুর সাথে কথাবার্তা বলতো, এছাড়া আর কিছুই নয়। এমন উত্তর শুনে জারু তার সাথে আজে বাজে কথা বলতে শুরু করে এবং এক পর্যায়ে নিগ্রুমকে আঘাত দিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু তখন সেই পথ দিয়ে জালু নামের একজন যাচ্ছিল। এই ছেলেটি মূলত হান্দিনীর নতুন কর্মচারী হিসেবে যোগদান করেছিল। সে এখানে নিগ্রুমকে বিপদে দেখে জারুর হাত থেকে তাকে রক্ষা করে এবং সাথে করে বাড়িতে নিয়ে আসে। এরপর এই পুরো ঘটনা সে হান্দিনীর সাথে শেয়ার করে। এই ঘটনা শোনার পর হান্দিনী তাকে মন থেকে ধন্যবাদ জানায় তার মেয়েকে রক্ষা করার জন্য। এরপর তাকে জিজ্ঞেস করে সে আশেপাশে কোথায় থাকে। তখন হান্দিনী জানতে পারে জালু মূলত ওই নতুন ছেলেটা যাকে সে কিছুদিন আগেই চাকরি দিয়েছে। জালুর পরিবার মূলত বাইরে থাকতো, তাই হান্দিনী এইবার তার নতুন শিকার হিসেবে ওই ছেলেটিকেই বেছে নিয়েছিল। যে ব্যাপারটা বুঝতে না পারা জালু তো এটা ভেবে খুশি হচ্ছিল যে সে হান্দিনীর সাথে এভাবে কথা বলতে পারছে।
তাদের এইভাবে কথা বলতে দেখে এদিকে হান্দিনীর মেয়ে নিগ্রুমের একদম ভালো লাগে না। এরপর সে জালুর জন্য চা বানিয়ে নিয়ে এসেছিল। তবে সে যেহেতু জানতো যে তার মায়ের প্রেমের ফাঁদ থেকে কোনো পুরুষই রক্ষা পায় না, তাই সে এখানে এই জিনিসটা ভালো চোখে দেখে না। ওই দিন জালু তাকে সাহায্য করার কারণে সে মূলত জালুকে পছন্দ করতে শুরু করে। তাই সে কোনোভাবেই চাইছিল না জালু যেন অন্য পুরুষদের মতো তার মায়ের প্রেমের শিকার হোক, যদিও সে জানতো না যে তার মা আসলে পুরুষদেরকে বুলি দেওয়ার জন্যই ব্যবহার করত। এরপর ওই রাতে হান্দিনী তার আসন পেতে তার যজ্ঞ শুরু করে। এমন সময় আমরা ওই জিনকে তার পাশেও দেখতে পাই। সেই সাথে দেখতে পাই জালুর বাড়িতে ঘটা অস্বাভাবিক সব কর্মকাণ্ড। আমরা বুঝতে পারি ওই জিন জালুর পেছনে লেগে গেছে, আর এই সব কিছু করছিল হান্দিনী নিজেই। যদিও সারি তাকে বোঝানোর চেষ্টা করছিল যে এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কেননা মাত্র কয়েকদিন আগে কুজনোকে বুলি দিয়ে তাদের কোনো প্রকার লাভ হয়নি। এখন যদি তাড়াহুড়া করে এরকম আরো একজনের বুলি দেয়, তাহলে গ্রামের মধ্যে তাদের উপর সন্দেহের মাত্রা আরো বেড়ে যেতে পারে, আর এর ফলে গ্রামে থাকাটাও আরো অনেক বেশি কঠিন হয়ে পড়তে পারে। তবে সমস্যার বিষয় হলো তাদের কাছে সময়ও ছিল না, তাই তো হান্দিনী এতটা তাড়াহুড়া করছিল। যদিও হান্দিনী মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে জালুকে দিয়েই সে এই বুলির কাজ সম্পন্ন করবে। পরের দিন সকালে শান্তি যখন কাপড় চোপড় নাড়ছিল, তখন সে তার বাড়ি থেকে হান্দিনীকে বেরিয়ে যেতে দেখতে পায়, যার পিছু পিছু সে ওই জিনকেও দেখতে পায়। তবে সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। হান্দিনী মূলত জালুর কাছেই যাচ্ছিল। এরপর জালুকে ডেকে এনে তার হাতে একটা চিরকুট দিয়ে দেয়, যেটা হাতে পেয়ে জালু একটু মুচকি হেসে দেয়। যে ব্যাপারটা আড়াল থেকে আরেকজন কর্মচারী লক্ষ্য করে। এদিকে ওই একই দিনে নিগ্রুম যায় শান্তির সাথে কথা বলতে। সে শান্তিকে গতকাল রাতে দেখা ওই স্বপ্নের ব্যাপারে বলছিল, যেখানে সে তার মাকে একটা ভয়ঙ্কর জিনের রূপ নিতে দেখেছিল। এছাড়া সে তার মাকে বিশেষ এক প্রকার ফুল খেতেও দেখতে পেয়েছিল, যে ফুলগুলো আসলে সাপেরা খায়। তাই তার মনে হতে থাকে তার মা হয়তোবা কোনো সাপ জিনের কপ্পরে পড়েছে। যদিও শান্তির এটা মনে হয় না, তার তো মনে হচ্ছিল নিগ্রুম হয়তোবা এইসব নিয়ে অনেক বেশি চিন্তা করছে, আর এই কারণেই সে তার ঘুমের মধ্যে তার মাকে নিয়ে এমন বাজে স্বপ্ন দেখেছে। এখন ওই দিন গ্রামে আমরা মালয়েশিয়া থেকে একজন লোককে আসতে দেখতে পাই। সে যে গাড়িতে করে এসেছিল সেই গাড়ির ড্রাইভার মূলত হান্দিনীর বাড়ি চিনত না, তাই সে হান্দিনীর কর্মচারীর কাছে জিজ্ঞেস করে হান্দিনীর বাড়ির ঠিকানা। এই কর্মচারী এমনিতেই হান্দিনীকে খুব একটা পছন্দ করতো না, সে জারুর হয়ে কাজ করত। তাই সে ভাবতে থাকে হান্দিনীর খোঁজে একটা লোক এসেছে, তাও আবার মালয়েশিয়া থেকে। এই ব্যাপারটা নিয়ে সে কোনোভাবেই খুশি হচ্ছিল না, বরং সে অনেক বেশি কৌতূহলী হয়ে ওঠে যে আসলে এই লোকগুলো কেন এসেছে, কি কাজে হান্দিনীর কাছে এসেছে, কি জন্য দেখা করতে চায়, এইসব প্রশ্ন করতে থাকে। কিন্তু লোকটি তাকে কিছুই বলতে চায় না, তাই সে হান্দিনীর বাড়ির ঠিকানাও বলে না, বরং সে বলে কাল সকালে সে তাদেরকে নিয়ে হান্দিনীর বাড়িতে যাবে। মূলত সে ওই লোকটিকে হান্দিনীর বাড়িতে নিয়ে যাওয়ার আগে জারুর সাথে কথা বলতে চাইছিল। তাই তো সে তখনই জারুর সাথে দেখা করে ওই লোকটির ব্যাপারে জানায়। তার তো প্রথমে মনে হচ্ছিল মালয়েশিয়া থেকে আসা ওই লোকটি হয়তোবা নিগ্রুমের বাবা, অর্থাৎ হান্দিনীর ওই হাজবেন্ড, যাকে সবাই মৃত বলেই জানতো। তবে এখন তার কেন জানি মনে হচ্ছিল লোকটি অন্য কোনো উদ্দেশ্যে হান্দিনীর সাথে দেখা করতে এসেছে। জারুর তো মনে হচ্ছিল এই লোকটি হতে পারে হান্দিনীর পরবর্তী শিকার। কিন্তু আমরা তো জানি হান্দিনীর পরবর্তী শিকার আসলে কে। হান্দিনী ওই রাতে জালুর সাথে দেখা করে। সে মূলত সকালের চিঠিতে জালুকে এখানে দেখা করতেই বলেছিল। জালু তো এটা ভেবে অবাক হচ্ছিল যে হান্দিনী কিভাবে তার মতো একটা ছেলের প্রতি এত ইন্টারেস্টেড হলো। তখন হান্দিনী বলে তার জালুকে ভালো লেগেছে, সে অন্য সব পুরুষদের থেকে আলাদা। যা শুনে জালু অবাক হয়ে বলে, গ্রামের মানুষ কি বলবে, এছাড়া নিগ্রুম এ ব্যাপারটা কিভাবে মেনে নিবে। আমরা বুঝতে পারি হান্দিনী জালুকে বিয়ের প্রলোভনও দেখাচ্ছিল, আর এই ব্যাপারটা জালু গ্রহণ করে নেয়, কেননা হান্দিনীর মতো এত সাকসেসফুল এবং সুন্দরী একজন মেয়েকে সে কিভাবেই বা না করবে। তারা এই ব্যাপারে কথা বলছিল, তখন পাশের রাস্তা দিয়ে একটা লোক খাবারের দোকান নিয়ে যাচ্ছিল। যেহেতু হান্দিনীর আশেপাশে সবসময় ওই জিন থাকতো, তাই ওই খাবার বিক্রেতা সেখানে ওই জিনটিকে দেখতে পায় এবং ভয়ে খাবার ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে চলে আসে জারু এবং তার আরেক বন্ধু। তারা এসে এখানে খাবারের ভ্যান দেখে বেশ অবাক হয়ে যায়। লোকটি এখানে এটা কেন ফেলে রেখে গেল, এই বিষয়টা নিয়েই তারা ভাবছিল। এমন সময় তারা পাশের রাস্তা দিয়ে জালু এবং হান্দিনীকে যেতে দেখতে পায়, যা দেখে জারু এবার বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে হান্দিনী জালুকে বাড়িতে নিয়ে আসে। হান্দিনী মূলত আজ রাতে জালুর সাথে থাকতে চাইছিল, যদিও জালু এটাতে রাজি হচ্ছিল না। তবু হান্দিনী তাকে জোর করতে থাকে এবং শেষ পর্যায়ে জালু রাজি হয়ে যায় এবং ঘরের ভিতরে চলে যায়। এমন সময় সেখানে গ্রামবাসীকে নিয়ে হাজির হয় জারু।
জারু এখানে হান্দিনীকে এবং জালুকে হাতে নাতে ধরতে চাইছিল। সে তাদেরকে বাইরে ডাকলে হান্দিনী নির্দ্বিধায় বাইরে বেরিয়ে আসে। তাদেরকে এভাবে একসাথে দেখে গ্রামের লোকেরা নানান রকম প্রশ্ন করতে থাকে, যার উত্তরে হান্দিনী বলে সে একজন বিধবা মেয়ে এবং একা থাকে বলে তারা চাইলেই আঙুল উঁচু করতে পারে। তখন জারু জানতে চায় হান্দিনী এবং জালু এখানে একা একা কি করছে। ঠিক ওই সময় ভেতর থেকে বেরিয়ে আসে নিগ্রুম। হান্দিনী সকলকে উদ্দেশ্য করে বলে যে এখানে হান্দিনী এবং জালু একা নেই, নিগ্রুমও আছে। নিগ্রুম অসুস্থ থাকার কারণে জালু এখানে তাকে দেখতে এসেছে, এছাড়া আর কিছুই না। নিগ্রুমও তার কথায় সম্মতি দেয়। এমন সময় সেখানে চলে আসে তার কাজিন শান্তি, যার ফলে ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। ভিতরে এসে নিগ্রুম একেবারেই ভেঙে পড়ে। জালু তার কাছে এসে ক্ষমা চায় এভাবে রাতের বেলায় তাদের বাড়িতে আসার জন্য। নিগ্রুমও যদি বুঝতে পারছিল জালু আসলে কোন উদ্দেশ্যে এসেছিল, তবু সে তাকে জিজ্ঞেস করে সে এখানে তার মায়ের সাথে কি করছে। এর উত্তরে তার মা হান্দিনী বলে জালুর সাথে তার রাস্তায় দেখা হয়েছিল, তাই তারা একসাথে কথা বলতে বলতে বাড়িতে এসেছে, এছাড়া আর কিছুই না। জালু এখানে বেশ লজ্জিত হয়ে পড়েছিল, তাই সে তখনই সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে অজরে কাঁদতে থাকা নিগ্রুমকে সামলাতে সেখানে থেকে যায় শান্তি, কেননা সেও বুঝতে পেরেছিল যে জালুকে মনে মনে নিগ্রুম পছন্দ করত। এখন ওই রাতে ঘুমানোর সময় শান্তি লক্ষ্য করে যে হান্দিনী হাতে করে কিছু একটা নিয়ে বাইরে যাচ্ছে। সে তার পিছু পিছু বাইরে যায়, যেখানে সে হান্দিনীকে বাড়ির আঙিনায় বসে কারোর পূজা করতে দেখতে পায় এবং মুহূর্তের মধ্যেই হান্দিনীর রূপ বদলে যায় এবং সেখানে ওই জিনকে দেখতে পায়, যার পুরো শরীর ছিল সাপের মতো জোড়া কাটা। ওই জিন এখানে শান্তিকে হাওয়ায় তুলে দূরে ফেলে দেয়। শান্তির চিৎকার শুনে দৌড়ে বাইরে আসে নিগ্রুম, তবে নিগ্রুম এসেই দেখতে পায় শান্তি ইতিমধ্যে ওই জিনের বশে চলে এসেছিল। জিনের আসর করাতে শান্তির চোখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। মূলত শান্তির ভিতরে থাকা ওই জিন এখানে নিগ্রুমের উপর রেগেছিল, কারণ তার মতে জালু আজ তার কারণেই চলে গিয়েছিল। তাই ওই জিন নিগ্রুমকে এখানে বলে তার পথ থেকে সরে যেতে। এমন সময় ভিতর থেকে চলে আসে হান্দিনী এবং কোনো মতে শান্তিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। শান্তির ভিতরের জিনও ঠান্ডা হয়ে যায়। যদিও হান্দিনী নিগ্রুমকে বলে শান্তিকে নিয়ে ভিতরে চলে যেতে এবং তাদের দুজনকে আজ একসাথে থাকতে বলে। যদিও নিগ্রুম একটু একটু ভয় পাচ্ছিল, তবুও সে তার মায়ের কথা মতো শান্তিকে নিয়ে ভিতরে চলে যায়। ঘুমানোর সময় মাঝরাতে শান্তির কান্না শুনে নিগ্রুমের ঘুম ভাঙে। সে দেখতে পায় শান্তি বসে বসে কান্না করছে। নিগ্রুম শান্তিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। উত্তরে শান্তি জানায় ওই বৃদ্ধ দাদি নাকি তাকে ফলো করছে, যা শুনে নিগ্রুম চোখ ঘুরিয়ে আবার শান্তির দিকে তাকাতেই দেখতে পায় শান্তি তো ঘুমে। এমন সময় সে কিছু আওয়াজ শুনতে পায় এবং উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে আসে। তখন আমরা উপরে ওই জিনকে দেখতে পাই। ডাইনিং রুমে এসে সে অবাক হয়ে যায়, কেননা সেখানে বসেছিল শান্তি, আর পেছনে ঘুরতেই দেখতে পায় বিছানায় তো কেউই নেই। তাই তো সে আস্তে আস্তে করে সাহস করে শান্তিকে ডাকতে ডাকতে সামনের দিকে এগিয়ে যায়। তখনই সে শান্তির স্থানে ওই ভয়ঙ্কর জিনটিকে দেখতে পায় এবং পেছনে বিছানায় দেখতে পায় শান্তিকে, যে কিনা আবারও ওই জিনের বশে চলে এসেছিল। শান্তি এখানে তার উপর আক্রমণ করে, যার ফলে সে এক দৌড়ে বাইরে চলে আসে এবং চিৎকার করে সবাইকে জড়ো করে। এরপর কেউ একজন সেখানকার ইমামকে ডেকে আনে এবং ইমাম শান্তির ভিতর থেকে ওই জিনকে সেই সময়ের জন্য তাড়াতে সক্ষম হয় এবং নিগ্রুমকে সবকিছু খুলে বলে। মূলত নিগ্রুম জানতে চাইছিল শান্তির ভিতরে এই জিন কিভাবে এসেছে। উত্তরে ইমাম বলে আমার তো মনে হয় শান্তির ছোটবেলা থেকেই এই সমস্যা ছিল। ছোটবেলা থেকেই তাকে নাকি প্রায়ই জিনে আসর করত, যে ব্যাপারে এর আগেও অনেকবার তার বাবা মা তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। তবে এবার যে জিন শান্তির উপর আসর করেছে সে যেমন তেমন জিন নয়, বরং বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করে আমাদের মাঝেই বেঁচে থাকতে পারে এমন শক্তিশালী জিন। এসব কথা শুনে নিগ্রুম ভয় পেয়ে যায়। এদিকে ওই গভীর রাতে হান্দিনী গিয়ে পৌঁছায় জালুর ঘরে। জালু তাকে এভাবে তার ঘরে দেখে বেশ অবাক হয়ে যায়। তখন হান্দিনী বলে সে জালুকে প্রচুর ভালোবাসে, সে কারোর জন্য জালুকে হারাতে চায় না। এভাবে নিজের ভালোবাসার কথা বলতে বলতে সে এখানে জালুর খুব কাছাকাছি চলে আসে। আমরা দেখতে পাই সেখানে ওই জিনটিও রয়েছে এবং তখনই আমরা আয়নায় দেখতে পাই সেখানে আসলে হান্দিনী নয়, বরং ওই জিনটি সাপের রূপ নিয়ে জালুর কাছাকাছি এসেছিল। অন্যদিকে হান্দিনী তো তখন কালো জাদু করতে ব্যস্ত ছিল, সে হয়তোবা কালো জাদু করে ওই জিনকে জালুর কাছে পাঠিয়েছিল। এখন ওই ঘটনার কিছুক্ষণ পর জালু বিছানা থেকে উঠে বসে এবং হান্দিনীকে ওই ঘরে না দেখে বেশ অবাক হয়ে যায়। এমন সময় তার পিঠে একটু ব্যথা করায় সে আয়নায় গিয়ে দেখে সেখানে তো সাপের কামড়ের মতো দুইটা দাগ রয়েছে। তখন তার ঘরের জানালায় আমরা দেখতে পাই ওই জিনকে, যে কিনা জালুকে এভাবে দেখে বেশ খুশি হচ্ছিল। পরের দিন সকালে মালয়েশিয়া থেকে আসা ওই লোকটি আসে হান্দিনীর বাড়িতে। লোকটি
লোকটির নাম হলো আমির। সে মূলত একটা অনুষ্ঠানে হান্দিনী এবং তার মিউজিক টিমকে নিতে এসেছিল, আর এ ব্যাপারে কথা বলতেই সে হান্দিনীর কাছে এসেছিল। এরপর হান্দিনী তাদেরকে আজ রাতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, যাতে করে তারা স্বচক্ষে দেখতে পারে তারা কি রকম পারফর্ম করে। লোকগুলো হান্দিনীর আমন্ত্রণ গ্রহণ করে নেয়। রাতের বেলায় সে যখন প্রথমে হান্দিনীকে নাচতে দেখে তখন সবকিছু ঠিকই ছিল, তবে হান্দিনীর এই নাচ এবং চোখের ভঙ্গি দেখে আমিরের অস্বস্তি লাগে, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। পরের দিন যখন হান্দিনী অফিসে বসে এসব কিছু নিয়ে ভাবছিল, তখন সেখানে সারিও আসে। সারি তাকে জিজ্ঞেস করে সবকিছু কেমন চলছে, সে কি বলি দেওয়ার জন্য কাউকে খুঁজে পেয়েছে কিনা, সে কি কানজিং এর বলা সব নিয়ম পূরণ করতে পারবে কিনা। হান্দিনী বলে সে এইসব নিয়েই কাজ করছে। এমন সময় সেখানে তার ওই কর্মচারী চলে আসে এবং তাকে জানায় যে শান্তির উপর আবারও জিন আসর করেছে। যা শুনে হান্দিনী তখনই চলে যায় শান্তির কাছে, যার কাছে বসেছিল নিগ্রুম। নিগ্রুম অনেক চেষ্টা করছিল শান্তিকে ঠান্ডা করতে, কিন্তু সেই জিন নিগ্রুমকে বলে সে যেন তার পথে বাধা হয়ে না আসে। এরপর সে ছুটে চলে যায় হান্দিনীর দিকে এবং বলতে থাকে হান্দিনী যেন নিজের প্রমিস রাখে, এবং সাথে সাথে হান্দিনী তার মুখে হাত বুলিয়ে দেয়, যার ফলে শান্তি একেবারেই ঠান্ডা হয়ে যায় এবং সাথে সাথে অজ্ঞানও হয়ে যায়। যা দেখে নিগ্রুম তার মায়ের কাছে সাহায্য চাইতে শুরু করে এবং বলতে থাকে সে যেন শান্তিকে সুস্থ করে তোলে। তখন তার মা হান্দিনী বলে যে তার কাছে একটা ব্যবস্থা আছে। একথা বলার সাথে সাথেই আমরা দেখতে পাই সারি শান্তিকে বেঁধে রাখার জন্য দড়ি, কাঠ এবং শিকল নিয়ে এসেছিল, যেগুলো তারা শান্তিকে পরিয়ে দেয়। যদিও নিগ্রুম এতে রাজি ছিল না, তার কাছে মনে হচ্ছিল এটা অমানবিক নির্যাতন। শান্তিকে এভাবে রেখে নিগ্রুমকে সেখান থেকে চলে যেতে বলে, যা শুনে নিগ্রুম সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় শান্তির ভেতরে থাকা ওই জিন তাকে ডাক দেয় এবং বলে যে তার মা বলি দেওয়ার চেষ্টা করছে, যে নিজের কালো জাদুর জন্য কারো জীবন বলি দিতে চলেছে। যা শুনে নিগ্রুম তো কিছু বলে না, তবে আমরা দেখতে পারি সে আরো বেশি চিন্তিত হয়ে পড়েছিল। এদিকে হান্দিনী গিয়ে পৌঁছায় ওই তান্ত্রিকের কাছে। সে আসলে ভালোভাবে জানতে চাইছিল যে ওই জিন আসলে কি চায়, অর্থাৎ কার বলি দিলে সে আসলে খুশি হবে। এই মুহূর্তে তান্ত্রিক এত ভালো করে তো কিছু বলতে পারে না, তবে সে জানায় এমন কাউকে বলি দিতে হবে যে কিনা পরিবার থেকে বিচ্ছিন্ন এবং সেই সাথে একমাত্র সন্তান। সেই সাথে তান্ত্রিক আরো বলে হান্দিনী যেন দ্রুত এমন কাউকে খুঁজে বের করে, কারণ তার হাতে বেশি সময়ও ছিল না, আর সময়ের আগে এই কাজ সম্পন্ন করতে না পারলে হান্দিনীর হয়তো নিজের জীবনও চলে যেতে পারে। যা শুনে হান্দিনী আর দেরি না করে ওই রাতেই তার যজ্ঞ শুরু করে, যেখানে আমরা দেখতে পাই আমির তখন হান্দিনীর অফিসে একা একা বসে কাজ করছিল। বাকিদের ছুটির সময় হয়ে যাওয়ায় একজন কর্মচারী এসে তাকে চাবি দিয়ে যায় এবং বলে কাজ শেষ হলে সে যেন দরজা আটকে চলে যায়, যার ফলে আমির একা হয়ে পড়ে। এমন সময় হান্দিনীর অফিসের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, যা দেখে আমির চেক করতে যায় সেখানে কেউ আছে কিনা। এমন সময় ওই ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করে, যা দেখে আমরা বুঝতে পারি কিছু একটা ঘটতে চলেছে। মুহূর্তের মধ্যে ওই জিনকে তার পেছনে দেখা যায়। সেই মুহূর্তে ঘরের সামনের দরজা খুলে যায় এবং আমিরকে হাওয়ায় তুলে নেয় ওই জিন। সাপের বেশে থাকা ওই জিন আমিরকে চেপে তার হাড়গোড় ভেঙে সেখানেই মেরে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রাতির বাড়ির দৃশ্য দেখতে পাই। রাতি তখন বাড়িতে ফিরছিল, যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল জালু। আর এখানে আসে বড় একটা টুইস্ট, যে জালু হান্দিনীর বাড়িতে ছিল সে মূলত রাতির লোক ছিল, আর রাতির কথা মতোই সে হান্দিনীর বাড়িতে গিয়েছিল এবং তাদের সাথে মিশে আসল রহস্য বের করার চেষ্টা করছিল। আসলে মিস্টার খজনু বেঁচে থাকতে রাতির সাথে জালুর অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল, আর এই কারণেই রাতি তাকে হান্দিনীর বাড়িতে পাঠিয়েছিল। এরই মাঝে জালু আবার হান্দিনীর সাথে ক্লোজ হয়ে গিয়েছিল। এ ব্যাপারটা রাতিও বুঝতে পারছিল, আর যেহেতু রাতি আগে থেকে জানতো জালু কত বড় একটা ধোঁকাবাজ, তাই তার সন্দেহ ছিল জালু হান্দিনীর জন্য তাকেও ধোঁকা দিতে পারে। জালু এখানে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাতি তার কোনো কথায় রাজি হয় না, বরং তাকে চুরি দেখিয়ে সেখান থেকে বের করে দেয়। এতে করে জালু অনেক বেশি রেগে যায়। ওই রাতে আমরা দেখতে পাই মসজিদের ইমামের কাছে আবার শান্তিকে নিয়ে আসা হয়েছিল, কারণ ওই জিনের কারণে শান্তির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এখানে শান্তির ভিতরে থাকা ওই জিন ইমামকে জানায় যে তাকে অর্ডার করা হয়েছে সে যেন এই মেয়েটিকে নিয়ে তাদের জিনদের দুনিয়ায় চলে যায়। এর মানে হলো হয়তো বা কেউ একজন শান্তির উপর কালো জাদু করেছে, তবে সেটা কে হতে পারে, আর এটা জানার চেষ্টাই করছিল ইমাম। শেষ পর্যন্ত এই জিন জানায় তাকে সেমানু পাঠিয়েছে এই মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য। যা শোনা মাত্রই ইমাম অবাক হয়ে যায় এবং আলাদাভাবে কথা বলতে যায় নিগ্রুমের সাথে, যেখানে সে নিগ্রুমকে জানায় এই সব কিছুর পেছনে তার মা রয়েছে। মূলত সেমানু হলো ওই লোকটি যার কাছে তার মা প্রায়ই যায়, যে কিনা ওই গুহার ভেতরে বসে কালো জাদুর কাজ করত। এবং কানজিং তার নাম নয়, কানজিং হলো একটা জিনের নাম, যাকে বশ করে সে বিভিন্ন স্থানে যেতে পারে। তার এই জিনকে বশে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অনুসারীর মাধ্যমে মানুষের বলির ব্যবস্থা করতে হয়। তারই একটা হতে চলেছিল শান্তি। আর ইমামের সন্দেহ ছিল শান্তিকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিগ্রুমের মা হান্দিনীই নিয়েছে, যেহেতু
যেহেতু হান্দিনীর কাছে বেশি সময় ছিল না, তাই সে এইসব কিছু করে যাচ্ছিল। এখন শান্তিকে বাঁচাতে হলে নিগ্রুমকে হান্দিনীর কাছ থেকে এমন কোনো কিছু চুরি করে আনতে হবে যেটা সে পূজায় ব্যবহার করে। ইমামের কথা মতো নিগ্রুম ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওই সময় আমরা তার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে হান্দিনীর সাথে দেখা করতে জালু এসেছিল। এরপর হান্দিনী এখানে জালুকে ঔষধি চা খেতে দেয়। এমনিতেই ওই দিনের ঘটনার পর জালুর চেহারা বেশ খারাপ হয়ে গিয়েছিল, এমনকি তার পিঠে সাপের কামড়ের দাগও বেশ ছড়িয়ে পড়েছিল। এখন বাইরে বসে সে যখন চা খাচ্ছিল, তখন ভিতরে হান্দিনী পূজার কাজ করছিল। তখন ভিতরে হান্দিনী পূজা করতে শুরু করে, যেখানে তার কোলের উপর ছিল ওই সাপটি, যা লুকিয়ে দেখে ফেলেছিল জালু। তবে সেটা দেখার পরেও জালু সেখান থেকে পালিয়ে যায় না, কারণ ওই চা খাওয়ার ফলে তার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন চলে এসেছিল। সে এখানে পুরোপুরি হান্দিনীর কন্ট্রোলে চলে এসেছিল, তাই তো সে হান্দিনীর ইচ্ছা মতোই সবকিছু করছিল। তারা যখন ভিতরে ছিল, এমন সময় গ্রামবাসীরা চলে আসে। তাদেরকে মূলত জারু ডেকে এনেছিল, কেননা জারুর ওই লোক অর্থাৎ হান্দিনীর কর্মচারী আমিরের মৃত্যুর ব্যাপারে জেনে গিয়েছিল। আর যেহেতু তার মৃত্যু কুজনুর মতো করেই হয়েছিল, তাই তার সন্দেহ হয়েছিল হান্দিনী হয়তোবা এই সব কিছুর পেছনে রয়েছে। এখন গ্রামবাসীরা যখন ভেতরে এসে হান্দিনীর সাথে জালুকে দেখতে পায়, তখন অনেক বেশি রেগে যায়। তবে ততক্ষণে জালু হান্দিনীকে সবকিছু খুলে বলেছিল যে এই সবকিছুর পেছনে রয়েছে মিস্টার কুজনুর স্ত্রী রাতি। সেই মূলত জালুকে হান্দিনীর কাছে পাঠিয়েছিল। যে ব্যাপারটা জেনে হান্দিনী বেশ রেগে যায়। তবু তাদের দুজনকে ধরে বাইরে নিয়ে আসা হয়। আর এই সুযোগে জারু চেষ্টা করছিল হান্দিনীর ঘর থেকে এমন কোনো কিছু প্রমাণ বের করার, যার ফলে সে হান্দিনীকে একটা উপযুক্ত শাস্তি দিতে পারে। তবে সে কিছুই খুঁজে পায় না। এখন তাদেরকে গ্রামবাসীরা কিছু বলবে, তার আগেই গ্রাম প্রধানকে ডেকে নিয়ে আসে সারি। গ্রাম প্রধান এখানে কোনোভাবে হান্দিনী এবং জালুকে বাঁচিয়ে নেয় এবং তাদের দায়িত্ব নিয়ে বলে যে সে নিজে তাদের সাথে কথা বলবে এবং একমাত্র উপযুক্ত প্রমাণ বের করা গেলেই তারা হান্দিনীকে এবং জালুকে শাস্তি দিবে। এরপর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। গ্রাম প্রধানের কথা শুনে বাকিরা সবাই সেখান থেকে চলে যায়। যদিও জারু এটা চাইছিল না, তবে তারও আর কোনো উপায় থাকে না, তাই তাকে বাধ্য হয়েই সেখান থেকে চলে যেতে হয়। সবাই চলে গেলে সারি গ্রাম প্রধানকে নিয়ে ভেতরে আসে কথা বলার জন্য, যেখানে হান্দিনী এবং জালুও ছিল। হান্দিনীর চোখের ইশারায় জালু ভেতরে চলে যায়। মূলত জালুর সামনে গ্রাম প্রধান টাকা নিতে চাইছিল না। গ্রাম প্রধান এখানে টাকার বিনিময়ে তাদেরকে সাহায্য করেছিল, অর্থাৎ সে নিজেও জানতো যে হান্দিনী এবং জালু এখানে কি করছিল, তবুও সে টাকার বিনিময়ে এখানে সাহায্য করতে এসেছিল। যাই হোক, এরপর টাকা নিয়ে গ্রাম প্রধান সেখান থেকে চলে যায়। এদিকে জালু চলে গিয়েছিল হান্দিনীর ঘরে। কিছুক্ষণ পর সে আস্তে আস্তে হান্দিনীর বশ থেকে বেরিয়ে আসছিল। সে এখন বুঝতে পারছিল যে এখানে তার সাথে কি হতে চলেছে। তাই তো সে খুঁজতে শুরু করে এমন কোনো কিছু যা দ্বারা সে নিজেকে রক্ষা করতে পারবে। সে হান্দিনীর ওই পূজার বক্সের ভিতর থেকে একটা ছোট্ট ছুরি খুঁজে পায়, যেটা সে লুকিয়ে নিজের কাছে রেখে দেয় এবং তখনই সে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তবে পথেই তো দাঁড়িয়েছিল হান্দিনী। হান্দিনী তাকে এত সহজে যেতে দিবেই বা কিভাবে? সে এখানে জালুর উপর আক্রমণ শুরু করে এবং তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সে শুধুমাত্র হান্দিনীর একথা বলে সে জালুকে আটকে রাখার চেষ্টা করে। তবে জালু সুযোগ পাওয়া মাত্রই সেখান থেকে পালিয়ে যেতে চায়। এমন সময় তার সামনে চলে আসে সারি। তখন পিছন থেকে এসে হান্দিনী আবারও জালুর উপর আক্রমণ করে। সারি যদিও বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। এমন সময় জালুর কাছে থাকা ওই ছুরিটি বের করে সারির পায়ে ঢুকিয়ে দেয়, যা দেখে তারা দুজনেই প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ এখনো পর্যন্ত তাদের উপর কেউই এভাবে আক্রমণ করতে পারেনি। সকলেই তাদের বশে ছিল। তাই তো হঠাৎই ঘাবড়ে যাওয়ার কারণে হান্দিনী এখানে জালুর উপর বারবার আঘাত করতে থাকে। সেই সাথে সারিও এখানে তার পা থেকে ছুরিটি বের করে রাগের মাথায় বারবার আঘাত করতে থাকে জালুর পিঠে। আর এর ফলে সেখানেই জালু মারা যায়। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল, কেননা তারা জেনে গিয়েছিল ওই জিন মূলত জালুর মতোই কারুর বলি চাইছিল। আর আজ রাতেই ছিল বলি দেওয়ার শেষ রাত। তবে পরিস্থিতি কোনোভাবে সামলাতে না পারার কারণে তারা এবার নিজের জন্যই বড় বিপদ ডেকে এনেছিল। তাই তো হান্দিনী আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি চলে যায় তান্ত্রিকের সাথে দেখা করতে, যাতে করে সে তার কাছে ক্ষমা চাইতে পারে এবং ওই জিনকে রিকোয়েস্ট করতে পারে যাতে করে তাকে আরো কয়েকদিন সময় বাড়িয়ে দেয়। অন্যদিকে আমিরের লাশ সকলে পেয়ে গিয়েছিল। সেই সাথে রাতিও এবার জেনে গিয়েছিল জালু তো তাকে ধোঁকা দিয়েছেই, সেই সাথে জারু কিছু করতে পারেনি। তাই জারু যখন তাকে রাতের অন্ধকারে পথ আটকে তার কাছে টাকা চায়, তখন সে টাকা দিতে নিষেধ করে দেয়, কেননা জারু তার কাজ করতে পারেনি। একথা শোনা মাত্রই জারু ভীষণ রেগে যায়। সে এইসব কিছু করছিল শুধুমাত্র রাতির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। আর এটাই যখন বন্ধ হয়ে যাচ্ছিল, তখন সে নিজেই রাতির উপর আক্রমণ করে এবং রাতির শ্বাস বন্ধ করে সেখানেই মেরে ফেলে। এই সব কিছু জারুর বন্ধু দেখতে পেয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারেনি। ফলে রাতি সেখানেই মারা যায়। এদিকে ইমামের কারণে শান্তি সুস্থ হয়ে গিয়েছিল। সেই সাথে ইমাম নিগ্রুমকে একটা বিশেষ ছুরি দেয়, যেটার সাহায্যে সে ওই জিনের সাথে লড়াই করতে পারবে অথবা সেমানুকে হারাতে পারবে। এরপর সেই ছুরি এবং শান্তিকে নিয়ে নিগ্রুম চলে যায় নিজের বাড়িতে। আর বাড়িতে আসা মাত্রই সেখানকার পরিবেশ দেখে সে বুঝে যায়
আজ রাতেই হলো বলি দেওয়ার শেষ রাত, আর তার মা অবশ্যই বলি দিতে সেমানুর কাছে গিয়েছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে শান্তিকে নিয়ে তখনই বেরিয়ে পড়ে সেমানুর ওই গুহার উদ্দেশ্যে, যেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল হান্দিনী। এবং সে ভিতরে ঢুকেই সেমানুকে ডাকতে শুরু করে। তার ডাকে সাড়া দিয়ে সেমানু বাইরে আসে ঠিকই, কিন্তু সে এবার আর হান্দিনীকে ক্ষমা করে না, কারণ এর আগেও কয়েকবার হান্দিনী তার কাছ থেকে সময় নিয়েছিল। এবার আর ওই জিন তার কোনো কথাই শুনবে না, তাই তাকে এবার নিজের প্রাণেই দিতে হবে। একথা বলা মাত্রই আমরা দেখতে পাই সেখানে থাকা ওই জিন বাইরে কারোর উপস্থিতি অনুভব করতে পারছিল। আমরা তখন দেখতে পাই সেখানে চলে এসেছিল নিগ্রুম এবং শান্তি। তারা ভয়ে ভয়ে গুহার ভিতরে প্রবেশের চেষ্টা করছিল। এমন সময় নিগ্রুমের উপর হামলা করে ওই জিন, যার হাত থেকে বাঁচার জন্য নিগ্রুম এখানে কোনো মতে ওই ছুরিটি কাপড়ের ভিতর থেকে বের করে এবং সাথে সাথে ওই জিন ভয়ে তার কাছ থেকে দূরে সরে যায়। শান্তি এসে তার হুঁশ ফেরায়। এরপর তারা দুজনে সাহস করে ভেতরে প্রবেশ করে, যেখানে সেমানু নিগ্রুমের মা হান্দিনীকে বলি দেওয়ার জন্য ব্যবস্থা করছিল। তাকে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল ওই জিন। এরপর সেমানু একটা তলোয়ার বের করে এবং বলে এবার তাকে তার জীবন দিয়ে ওই জিনকে খুশি করতে হবে। এমন সময় সেখানে পৌঁছে যায় নিগ্রুম এবং শান্তি, তবে তারা কিছু করতে পারার আগেই জিনটি আক্রমণ করে শান্তির উপর। ফলে নিগ্রুমের হাতে থাকা ওই ছুরিটি মাটিতে পড়ে যায়। নিগ্রুম যতক্ষণে ওই ছুরিটি নিতে যায় ততক্ষণে আমরা দেখতে পাই সেমানু ইতিমধ্যে হান্দিনীর গলা কেটে ফেলেছিল, যার ফলে নিগ্রুম তো তার মাকে বাঁচাতে পারেনি, তবে তার মায়ের হত্যাকারী অর্থাৎ সেমানুকে সে ছাড়ে না। তাই নিগ্রুম ওই ছুরি দিয়ে আঘাত করে সেমানুর উপর। এদিকে ওই জিন ব্যস্ত ছিল শান্তিকে মেরে ফেলতে, কিন্তু তার আগে নিগ্রুম সেমানুকে ছুরি দিয়ে আঘাত করায় তার শরীর পচতে শুরু করে। সেই সাথে ওই জিনও দুর্বল হতে থাকে। সেমানু মারা যাওয়ার সাথে সাথেই সেই জিনটিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ ওই জিনটি মূলত সেমানুর সাথেই জড়িত ছিল। সেমানুর এমন আধ্যাত্মিক শক্তি ছিল যে সে এত বছর ধরে জীবিত ছিল, সেই সাথে ওই জিনকে নিজের বশে রেখেছিল। এখন নিগ্রুম সেমানু এবং ওই জিনকে শেষ করতে পারলেও নিগ্রুম সেখানে তার মাকে হারিয়েছিল। এর ফলে সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছিল। এমন সময় সে তার মায়ের হাতের মুঠো একটা গাছের ডাল খুঁজে পায়, যে ডাল দিয়ে মূলত হান্দিনীকে সিলেক্ট করা হয়েছিল ওই জিনের পূজা করতে। নিগ্রুম ওই ডাল স্পর্শ করার সাথে সাথে আমরা নিগ্রুমের চোখ এবং মুখের ভাব পরিবর্তন হতে দেখতে পাই। কিন্তু শান্তি পাশে আসা মাত্রই নিগ্রুম আবারও সেই আগের মতোই কাঁদতে থাকে এবং সেই সাথে ওই ডালটিকে নিজের কাছে লুকিয়ে রাখে। এরপর সে তার মায়ের লাশ এবং শান্তিকে নিয়ে রওনা দেয় নিজের গ্রামের উদ্দেশ্যে, যেখানে আমরা আবারও ওই গুহার দৃশ্য দেখতে পাই। চেহারা তো দেখা যায় না, তবে ওই গুহায় দেখা যায় হান্দিনীর মতো কেউ একজন নাচছে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ঘোড়ার গাড়িতে নিগ্রুমকে দেখতে পাই, যার মুখভঙ্গি ভয়ানক হয়ে উঠেছিল। সেই সাথে নিগ্রুমের মুখের একপাশ হয়ে গিয়েছিল সাপের মতো। হয়তোবা এবার এই জিন হান্দিনীর বদলে নিগ্রুমের মাধ্যমে মানুষের বলির ব্যবস্থা করবে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করতে বলবেন না। সেই সাথে নতুন নতুন ইন্দোনেশিয়ান হরর মুভির গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।